সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের বিজয় মাসের বিশেষ আয়োজন রণাঙ্গনের দিনগুলোতে। এই অনুষ্ঠানে আমরা বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণের কথা শুনছি। তবে আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহর। 1971 সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার আল-বদর আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান হাজার হাজার বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি এবং সাহিত্যিক এদের ধরে নিয়ে গিয়েছিল, চোখ বেঁধে চালিয়েছিল নির্মম নিষ্ঠুর নির্যাতন এবং চালিয়েছিল নারকীয় হত্যাযজ্ঞ। সেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। রণাঙ্গনের দিনগুলোতে আমরা বলেছি আগেই যে বীর মুক্তিযোদ্ধাদের কথা শুনছি, তাদের সেই উত্তাল দিনগুলোতে তারা কি অনুভূতি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং একটি স্বাধীন পতাকা উপহার দিয়েছিলেন এই জাতিকে, এবং আজ ৪৫ বছর পরে এই বিজয়ের এই দ্বার প্রান্তে কী অনুভূতি তাদের। শুরুতেই পরিচিত হব দুজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে। রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত জাফর ইমাম, বীর বিক্রম, সাবসেক্টর কমান্ডার ও অধিনায়ক ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। স্বাগত আপনাকে কর্নেল জাফর ইমাম। আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন হাবিবুল আলম, বীর প্রতীক, গেরিলা কমান্ডার ২ নম্বর সেক্টর এবং কে ফোর্স। স্বাগত আপনাকেও হাবিবুল আলম, বীর প্রতীক। শুরু করতে চাই কর্নেল জাফর ইমাম, বীর বিক্রম, আপনার কাছ থেকেই। আমরা জানি যে আপনি সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং সেখান থেকেই আপনি এক ধরনের সেই রিভল্ট বা বেরিয়ে এসেছিলেন সেই পাকিস্তানি বাহিনীতে এবং দেশের স্বাধীনতাকামী মানুষের সঙ্গে একাত্ম হয়ে দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং আপনি যেই ফেনীর বিলোনিয়া যে সীমান্তে সেখানে যুদ্ধ করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন, সেটি প্রথম ফেনী বিলোনিয়া, সেখানেই পাকিস্তান বাহিনীর প্রথম আত্মসমর্পণের ঘটনা ঘটেছিল এবং ঐতিহাসিক কারণেই এটি একটি খুবই সিগনিফিক্যান্ট যুদ্ধক্ষেত্র। আপনার অভিজ্ঞতার কথা আমরা শুনতে চাই একটু। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলবো, আমার যে বিলোনিয়া সেক্টরের কথা আপনি বললেন, এটা একটা সাবসেক্টর ছিল যুদ্ধ চলাকালীন। এই সাবসেক্টরটা ছিল সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের অধীনে। বাংলাদেশের এটা ছিল বৃহত্তম সেক্টর। আমার 11টা সেক্টরের মধ্যেই 2 নম্বর সেক্টর ছিল বৃহত্তম সেক্টর। ওই সেন্সে গ্রেটার ফরিদপুর, গ্রেটার নোয়াখালী, গ্রেটার কুমিল্লা, গ্রেটার ঢাকা নিয়ে এই 2 নম্বর সেক্টর। এই পুরো সেক্টরটাই ছিল একটা উত্তপ্ত রণাঙ্গন। নেতৃত্ব দিয়েছিলেন আমার কমান্ডার খালেদ মোশাররফ। আমি তার অধীনেই বিলোনিয়া সাবসেক্টর, রাজনগর সাবসেক্টর তৎকালীন। এটার পরিধি ছিল গ্রেটার নোয়াখালী, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনী নিয়ে এবং 14 গ্রাম থানা নিয়ে এটা বিস্তৃত ছিল। এই অঞ্চলে আমাকে মূলত যে দায়িত্বটা আমার কমান্ডার দিয়েছিল, এবং সেটা ভারতীয় সেনাবাহিনীর সাথে আমরা অনেক আলোচনা পর্যালোচনা করে আমরা রণকৌশল ঠিক করেছিলাম যে হোয়াই উই আর টেকিং ডিফেন্স ইন বিলোনিয়া। এটা যদি বিচ্ছিন্নভাবে অনেকে মনে করে, বিলোনিয়া ছিল 3টা উপজেলা নিয়ে গঠিত: পরশুরাম, ফুলগাজী, ছাগমাইয়া। 19 মাইল লম্বা, কোথাও 13 মাইল চড়া, কোথাও 8 মাইল চড়া। এটা ব্যাপক এলাকা, 3 দিকে ভারতীয় পর্বত দ্বারা বেষ্টিত, মুখে শুধু ফেনী শহর। আমার মূল যে দায়িত্বটা ছিল, রণকৌশল যেটা ছিল, যেটা হাই লেভেলে ডিসাইড করেছিল স্বাধীনতা সরকার এবং সেক্টর কমান্ডার এবং ইন্ডিয়ান যারা ফোর্সেস কমান্ডার ছিল তাদের সাথে আলোচনা ক্রমে, ফেনী ভৌগোলিক অবস্থানের কারণে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য ফেনী ইজ এ গেটওয়ে টু বাংলাদেশ। ইফ ইউ কাম ফ্রম চিটাগং সাইড, চিটাগংয়ে তখন জাহাজগুলো খালাস হচ্ছিল। তৎকালীন ওয়েস্ট পাকিস্তান থেকে বাড়তি সৈন্য এবং সরঞ্জাম, যুদ্ধের সরঞ্জাম পুরো বাংলাদেশে পাঠাচ্ছিল, তারা পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। তখন আমাকে দায়িত্ব দেওয়া হলো, যেহেতু ফেনীর উপর দিয়ে, আপনি জানেন, ফেনীর উপর দিয়ে ফেনীর বুক ছেড়ে চলে যাচ্ছে হাইওয়েজ অ্যান্ড রেল লাইন ফ্রম ঢাকা, চট্টগ্রাম টু ঢাকা, হাইওয়েজ অ্যান্ড রেল লাইন, এটা পেটের উপর দিয়ে। সেজন্য আমরা ফেনীকে অবরুদ্ধ করার জন্য এটা ফেনীর উপকণ্ঠে, শহর উপকণ্ঠে একটা ডিফেন্স নিলাম 4 মাইল প্রশস্ত। আর পুরা জেলার চারিদিকে সোনাগাজী, পরশুরাম যে উপজেলাগুলো ছিল, দাগনভূঞা, এগুলোতে গেরিলা ওয়ারফেয়ার চলছিল আমাদের গণযোদ্ধাদের। অ্যাপার্ট ফ্রম দিস, এরা বাইপাস করে হয়তো
চমুনি, নোয়াখালী চমুনি হয়ে ওখানে একটা চৌরাস্তার মোড় আছে, ওইখান থেকে তারা লাকসাম হয়ে ঢাকার দিকে চলে আসতে পারে, অথবা তাদের সরঞ্জাম বাড়তি সৈন্য পাঠাতে পারে। আমাকে দায়িত্ব দেওয়া হলো, ইউ হ্যাভ টু স্টপ দিস, দে ক্যানট রিইনফোর্স দ্য হোল বাংলাদেশ। বাংলাদেশে তাদের যে ছিঁড়িয়ে ছড়িয়ে তাদের যে ফোর্সগুলো আছে, পাকিস্তান হানাদার বাহিনী আছে, এরা যেন শক্তি সঞ্চয় না করতে পারে ওই বাড়তি সরঞ্জাম এবং সৈন্য দিয়ে, যারা চট্টগ্রাম থেকে ফেনী হয়ে যেন না যেতে পারে। তো ওই জন্য চমুনিতে আমাদের একটা ডিফেন্স ছিল লুৎফুর রহমান, সুবেদার লুৎফুর রহমানের নেতৃত্বে, কারণ ফিজিক্যালি আমি ওইখানে কমান্ড করা সম্ভব ছিল না। তো সুবেদার লুৎফুর রহমান হি ওয়াজ আন্ডার আওয়ার সেক্টর। সেখানে তার সাথে কোঅর্ডিনেট করতেছিলেন নুরুল হক, MNA নুরুল হক সাহেব। আমি সবসময় বলি, আমাদের বর্তমান DGDFI আকবরের নানা, আপন নানা, হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ ডিউরিং দ্য ওয়ার। ইউ সি, আমাদের থেকে অস্ত্র নিয়ে যেতেন, বাড়তি অস্ত্র যা প্রয়োজন ছিল সেগুলো লুৎফুর রহমানকে সরবরাহ করতাম আমরা আমাদের সেক্টর থেকে। সো মোটামুটি আমরা অবরুদ্ধ করে ফেলেছিলাম ফেনী শহরকে। এই ডিফেন্স থেকে তাদেরকে কন্টেইন করলাম, ফেনী শহর থেকে যেন না বেরোতে পারে, আর চট্টগ্রাম থেকে যেন বাড়তি সৈন্য সরঞ্জাম যেন ফেনীর উপর দিয়ে পুরো বাংলাদেশে পাচার না করতে পারে। এই উদ্দেশ্যে আমরা প্রথম ডিফেন্স, আমি যেটা ইনিশিয়াল রণকৌশলের কথা বলছি, রণকৌশলীটা, এই উদ্দেশ্যে আমরা গেরিলা ওয়ারফেয়ার চলছে পুরো ডিস্ট্রিক্টে, পুরো এলাকাতে, সাবসেক্টরে। আর আমি যে ডিফেন্সটা প্রথম নিলাম, সেই ডিফেন্সে আমার সাথে ইমামুজ্জামান ছিল, পরবর্তী লেফটেন্যান্ট জেনারেল, আরেক পাশে ছিল ক্যাপ্টেন শহীদ, সিগন্যাল অফিসার, হি ওয়াজ অলসো ভেরি ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার। দেন আরেকজন ছিল ক্যাপ্টেন মুজিবুর রহমান, তিনি UTC ক্যাপ্টেন অ্যান্ড ট্রেন পার্সন। অ্যাপার্ট ফ্রম দিস, এখানে গণযোদ্ধা ছিল প্রায় 40 to 50% গণযোদ্ধা, আর সশস্ত্র বাহিনীর বাকি সদস্য, EPR, পুলিশ, BDR, মুজাহিদ, এদের সমন্বয়ে এই সেক্টরটায়। কর্নেল আকবরও কি ওই সময় আপনাদের সঙ্গে ছিলেন? কর্নেল আকবর, আমরা ওইটা তো আরেক কাহিনী। কর্নেল আকবর, আমি আমিনুল হক, আচ্ছা, এবং সালেক, আমরা 4 জন একসাথে পালিয়েছিলাম ঢাকা থেকে। ও আচ্ছা, পালিয়ে 25 মার্চের পরে, 25 মার্চের পরে আমরা যখন পালিয়ে গেলাম, সেক্টরে যখন রিপোর্ট করলাম মেলাঘরে আমার কমান্ডারের কাছে, তখন উনি আমাকে পোস্টিং দিলেন, যেহেতু আমি ফেনীর ছেলে। আমার বললো, তুমি তো এলাকায় জানবা, হি শুড টেক ওভার ফেনী, দ্যাট ইজ নোয়াখালী ডিস্ট্রিক্ট। আর আকবর আমার সাথে আসে না, আমার সাথে আমিনুল হককে বললো, দেন আনটিল ইয়ার পোস্টেড, তোমাকে আরেক জায়গায় জিয়ার অধীনে তাকে পাঠানো হলো কয়েক সপ্তাহ পরে। মিন হোয়াইল ইউ ক্যান গো অ্যান্ড ভিজিট, যাওয়ার সাথে যাও, দেখে আসো। বাট আই ওয়াজ কমান্ডিং, আমাকে দায়িত্ব দেওয়া হলো সাবসেক্টরের। তো যাই হোক, ওদেরকে পরবর্তীতে 1-2 সপ্তাহ পর তারা অন্যান্য সেক্টরে চলে গেল। আই কন্টিনিউড হিয়ার। তো এখানে যে ডিফেন্সটা আমরা নিয়েছিলাম ফেনীর উপকণ্ঠে, এই ডিফেন্স ছিল একটা যেটা আমি উল্লেখ করি, 4 মাইল লম্বা ডিফেন্স। এই ডিফেন্সের আমাদের থেকে প্রায় 1000 গজ দূরে ছিল পাকিস্তান সেনাবাহিনীর আরেকটা ডিফেন্স, আমাদেরকে মুখ করে, এটা সম্মুখ 1000 ইয়ার্সের মধ্যে। তো আমি হোয়াট আই ডিড, আমাকে সবসময় বলতো, দেন হাউ ইউ ট্যাকেল দ্যাম, গেরিলা ওয়ারফেয়ার চলছে, ফেনীর উপর দিয়ে যাবে না বাড়তি রাসদ এবং সৈন্য, কিন্তু এখানে যে ডিফেন্সটা নিয়ে এদেরকে ব্যস্ত রাখা। তখন তারা কনসেন্ট্রেট করলো আমার উপরে অ্যাটাক করার জন্য। এখানে আমি সংক্ষেপে বলছি, তারা ফেনীর কালীবাজার তাদের ডিফেন্স ছিল ফেনীর উপকণ্ঠে। আমি তার 1000 গজ দূরে আমি ছিলাম, আমার বাংকারগুলো। আমি সম্মুখ বাংকারে ছিলাম, মুক্তারবাড়ি বাংকারে ছিলাম আমার পজিশন। আমাকে ইন্ডিয়ান আর্মি সবাই বলতো, তুমি অ্যাজ এ কমান্ডার ইউ বি লিটল, একটু পেছনে থাকো। তাহলে নো, আই হ্যাভ টু বি ইন দ্য ফ্রন্ট। এতে করে আমার যারা মুক্তিযোদ্ধা ছিল, সৈনিকেরা ছিল, সশস্ত্র বাহিনী, তারা বাড়তি সাহস এবং উৎসাহ পেয়েছিল। এখানে আমি হোয়াট আই ডিড, এই 1000 রাত্রির অন্ধকারে আমার একটা পাইওনিয়ার প্লাটুন ছিল, যারা ইন্ডিয়ান ট্রেন, এবং আমাদের আর্মিরও কিছু ট্রেন ছিল ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ানের, এদেরকে দিয়ে। আর পাইওনিয়ার প্লাটুনটা আমি প্রায় একটা কোম্পানির স্ট্রেংথ প্রায়, এখানে মোস্তফা ছিল, মমিন ছিল, আরও অনেক ছিল, ছাত্র, ম্যাক্সিমাম ছাত্র এরা। এদেরকে দিয়ে মাইন্ড ট্রেনিং দেওয়া হয়েছিল, এবং এদেরকে পাইওনিয়ার প্লাটুন, এটা আমি সিও হিসাবে আমার ডাইরেক্ট কন্ট্রোলে রাখলাম, যে কোনো কোম্পানি কমান্ডার আন্ডার না, তোমরা কোম্পানি কমান্ডার আমার আন্ডারে আছে, তোমরা কিন্তু ডাইরেক্ট আমার আন্ডারে দিয়ে। আমি প্রায় 600 থেকে 800 গজ মাইনফিল্ড, ঠিক মাইনফিল্ড ফেনী থেকে, কিন্তু আবার প্যারালেল সমান্তরাল রেল লাইন ফ্রম ফেনী টু বিলোনিয়া, 19 মাইল দূরে বিলোনিয়া শহর, ইন্ডিয়ান শহর। আবার প্যারালেল ডিস্ট্রিক্ট কাউন্সিলের রাস্তা, সেটাও যাচ্ছে প্যারালেল টু বিলোনিয়া। সো হোয়াট আই ডিড, আমরা তো এখানে, তারা ওইখানে, আমি 1000 গজ দূরে। এখানে পুরো মাইন্ড দিয়ে আমাকে শুধু ইন্ডিয়ান জেনারেল যারা কোঅর্ডিনেট করতেছিল জিজ্ঞাসা করতো, যেমন হীরা, যেমন আনন্দ স্বরূপ, BSF প্রধান, মেজর প্রধান, হোয়াট ইউ ওয়ান্ট জাফর ইমাম? I was infantry officer. I said, you give me mines
অ্যান্ড অনকল আর্টিলারি রাখো, আর কিছু না, তোমাদের ফিজিক্যাল কোনো হেল্প এখন লাগবে না আমার। তো এখানে আমরা ছিলাম ডিফেন্সে, এই আমাদের এরা গেরিলা ওয়ারফেয়ারের যখন আবার ঢাকা মেলাঘরে ফিরে যেত, তারা আমাদের এই রণাঙ্গনগুলো ভিজিট করতো, এই আমাদের আলম এবং আরও যারা ছিল সিনিয়র খারাপ বংশের সাথে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল হায়দরের সাথে। তো এখানে তার 9টা, আমি কেন বলছি 9টা অ্যাটাক করেছিল ফেস টু ফেস, সম্মুখ 9টা অ্যাটাক। যখন তারা 300-400 গজ সামনে আসতো ট্যাঙ্ক টুং নিয়ে, খুইয়ের মতো ফুটতো। 9টা অ্যাটাক জুলাই পর্যন্ত, 17 জুলাইতে আমরা ফাইনাল এখানে এপ্রিলের এন্ডে আমরা ডিফেন্স নিয়েছিলাম, মের দিকে ফার্স্ট উইকে। আমরা এখানে প্রায় 1.5 মাস 2 মাস এখানে ছিলাম, 2.5 মাসের মতন। এখানে তারা 9টা অ্যাটাক করার পরে লাস্ট অ্যাটাক তারা করে 17 জুলাইতে, যখন এখানকে প্রশ্ন করলো বিদেশি সাংবাদিকেরা, দ্য মিস্টার প্রেসিডেন্ট, ইউ সেড দ্যাট তোমার পুরো বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা নাই, আমরা উই হ্যাভ বিন টু বিলোনিয়া, সেখানে দেখে আসলাম যে একটা ডিফেন্স, তোমরা অনেকবার অ্যাটাক করলাম, তো এটা রিপালস হয়েছে। তো হোয়াট ইজ ওয়াই ইউ হ্যাভ সেড দ্যাট কোথায় মুক্তিযোদ্ধা নাই? এই 9টা অ্যাটাক করার পরে তারা একটা ব্রিগেড অ্যাটাক করলো আমাকে, 9th লাস্ট অ্যাটাক ওয়াজ এ ব্রিগেড অ্যাটাক, যেটা নিয়াজি বিট্রিয়াল অফ পাকিস্তান তার বইয়ে 209 নম্বর পেজে সে উল্লেখ করেছে সে নিয়াজি তার লিখেছে দেন ওই একটা ব্রিগেড অ্যাটাক আমরা লঞ্চ করেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ রিপালসড বাই মুক্তিবাহিনী। সো লাস্ট অ্যাটাকটা তারা এখানে তাদের প্রায় 300 হতাহত হয়েছিল এই 9টা অ্যাটাকে, 300। আমাদের তখন পর্যন্ত 9 জন শহীদ হয়েছিল, যেহেতু আমরা বাংকারে ছিলাম, 40 বাংকারে ছিলাম। সো তারা যখন লাস্টলি জুলাইতে যখন অ্যাটাক করলো আমাদেরকে, তখন সামনে থেকে ট্যাঙ্ক আবার মুভ করলো, কিন্তু আমরা কনফিডেন্ট ছিলাম দেন আবার তারা মাইনফিল্ডের ফাঁদে পড়বে। মাইনফিল্ড ওভারটেক করতে পারবে না, কারণ থিক মাইনফিল্ড, অ্যান্টি পার্সন অ্যান্টি ট্যাঙ্ক, বোথ মাইনফিল্ড অ্যান্ড থিক মাইনফিল্ড। তখন তারা হেলিকপ্টার দিয়ে আমাদের মাথা উপর দিয়ে, যখন হেলিকপ্টার চক্কর, 4টে হেলিকপ্টার পেছনে যাচ্ছে ফ্লাই করে ওই কমান্ডো ড্রপ করতেছে পিছনে, অ্যান্ড করে বাই 7-8 ইন দ্য ইভিনিং তারা আমাদের ঘেরাও করে ফেললো চারিদিকে। ধরুন আই গট এ সিগন্যাল ফ্রম ব্রিগেড আনন্দ স্বরূপ, কিলো ফোর্স কমান্ডার অ্যান্ড ইন্ডিয়ান বিএসএফ থেকে, দেন জাফর ইমাম, ইউ ড্র টু ইউর অল্টারনেটিভ পজিশন। আগে থেকে আমরা নির্ধারণ করে রেখেছিলাম। তো আমি ইমামুজ্জামানের সাথে আলাপ করলাম, ইমামুজ্জামান স্যার এখন উড্র করি না, আর একটু ফাইট করি, দেখি এরা কী করে আসে। পেছনে কিন্তু ফায়ার চলতেছে, কিন্তু পেছনে যে কমান্ডো ড্রপ করেছিল তা ফায়ার করতেছে। এর মধ্যে আমাদের সকালে যে অ্যাটাকটা আসছিল, সেখানে সুবেদার নুরুল ইসলাম কোচি, এই যে বলো 9 জন শহীদ হয়েছিল, আমার এখনও স্মরণ পড়ে। নুরুল ইসলামকে যখন সে একটা আর্টিলারি সারে বিধ্বস্ত হয়ে গেল তার পুরো শরীর, তাকে আমার বাঁকা যেহেতু পুকুর পাড়ে ছিল, মুখে আমার কাছে নিয়ে আসলো, এটা পুকুরের ঘাটে যখন তাকে একটু নামানোর পরে সে জ্বলতেছে, তাকে ঘাটে নিয়ে গেল। ওই ছোট একটা পুকুরের পুরো পানি লাল বর্ণ ধারণ করলো তার রক্তে, তারকে আমার বাংকারে নিয়ে আসলো। সে লাস্টে বলল, স্যার স্বাধীনতা দেখে যেতে পারলাম না, আপনাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম স্যার, বলে সে কলমাটা পড়লো, জয় বাংলা বলে চলে গেল। এখানে একটু শেষ করে এটা বলছি, এই অ্যাটাকটা যখন আমাদের ঘেরাও করে ফেললো, তখন আমাদেরকে উড্র করতে বললো, আমরা একটা পর্যন্ত উড্র করি নাই। আমরা 3টা-4টার দিকে আমি তখন ইমাম আমাদের অফিসারদের আলাপ করে, ইন্ডিয়ান তো 4 ঘন্টা আগেই বলে ফেলেছে আমাদেরকে চলে যাওয়ার জন্য, কিন্তু আমরা ওই মুহুরী পাড়ের, আমরা কিন্তু পেছনে মুহুরী নদীর পাড়ে চলে গেলাম, 3-4 মাইল দূরে, ওদের দিকে মুখ করে ওদেরকে আমরা ঢুকতে দিলাম, আসো। এটা ছিল প্রথম ব্যাটল অফ বিলোনিয়া। এখানে এটা একটা আমি আবার আসবো আপনার কাছে, ফাইনাল অফেন্সিভ আরও ইন্টারেস্টিং হবে। জনাব হাবিবুল আলম বীর প্রতীক, আপনারা তো একটা কি বলে যে মুক্তি বাহিনীর একটা অর্গানাইজড কমান্ডো দল আর কি, প্রথম ঢাকায় যারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানিদেরকে রেজিস্ট করে তাদের মনোবল ভেঙে দিয়েছিলেন। তো সেই স্মৃতিটা কিন্তু অনেক এগুলো নিয়ে একটা কিংবদন্তির মতো অবস্থা। এই আলোচনাটা যে ক্র্যাক প্লাটুন নামে পরিচিত এই কমান্ডোরা পুরো তোলপাড় করে দিয়েছিল ঢাকা শহর, এবং কে ফোর্সের তত্ত্বাবধানে বা খালিদ মোশাররফের উদ্যোগে। সেই ডেফিনেটলি উনি যখন আপনার অন্য যুদ্ধদিনের স্মৃতি কথা বলছিলেন, তখন আপনিও নিশ্চয়ই ওই পেজে চলে গেছেন আপনার স্মৃতিময় দিনের মধ্যে। শুরু করার আগে, যেহেতু আজকে 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস,
তাদেরকে স্মরণ করেই শুরু করি। হ্যাঁ, যেটা কর্নেল জাফর ইমাম বললেন মেজর খালিদ মোশাররফ সম্বন্ধে, টকবগে ইয়াং অফিসার, যেটা দেখলাম হ্যান্ডসাম, টল, খুব স্পষ্টভাষী, সুন্দর বাংলা বলেন, সুন্দরভাবে ইংরেজি বলেন। দেখা হলো, বললেন আমাদেরকে গেরিলা ট্রেনিং দেওয়ার উদ্দেশ্য ওনার কী ছিল তখন আমি বুঝিনি। বুঝতে চেষ্টা করলাম যখন আমরা মেলাঘরে, মতিনগরে, প্রথম আমাদের হেডকোয়ার্টারটা মতিনগরে, উইচ ওয়াজ প্রেটি ক্লোজ টু দি বর্ডার। এবং উনি ডেকে সকালবেলা বললেন যে 17 জন মুক্তিযোদ্ধা সিলেক্ট করো। আমি জয়েন করি এপ্রিল মাসের ফার্স্ট উইকের শেষের দিকে 2 নম্বর প্লাটুনে। তো জিজ্ঞাসা করলাম, স্যার কেন? বলল যে হায়দার তোমাকে বলে দিবে, ক্যাপ্টেন হায়দার বলে দিবে তোমাকে, হায়দার বলবে, বাদর বলবে, বলে দিবে, কিন্তু আই ওয়ান্ট ইউ অল ব্যাক। খালি একটা জিনিস খুব স্পেসিফিক্যালি বললেন যে আর্মির সঙ্গে স্ট্রেট কনফ্রন্ট্রেশনে যেও না এই মুহূর্তে। ঢাকা শহরের প্রথম অপারেশনটা যেটা হয় সেটি হচ্ছে গিয়ে 9 জুন, ইন্টারকন্টিনেন্টালের 9 জুনের। এটা ওয়ার্ল্ড ব্যাংক টিম এসছে উইথ ওদের UNHCR এর তখন সভাপতি হচ্ছেন গিয়ে, প্রেসিডেন্ট হচ্ছেন গিয়ে প্রিন্স সাদরুদ্দিন আগা খান। হি ওয়াজ অলসো হিয়ার। তার কারণটি হচ্ছে পাকিস্তান সরকার বলছে যে ঢাকা বা অন্যান্য শহরে পুরোটাই এই অকুপেশন পাকিস্তান আর্মির কন্ট্রোলে, এবং এখানটায় মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা বলতে কিছু নেই, কিছু দুষ্কৃতিকারী হয়তো কিছু করতে পারে। সো এটাকেই মোকাবেলা করার জন্য খালিদ মোশাররফ পাঠালেন। তো 17 জনের মধ্যে এখনো অনেকেই বেঁচে আছে, মায়া আছে, গাজী দস্তগীর আছে, সিরাজ আছে, আনু আছে, শহীদ আছে। বদিউল আলম ছিল এটা না, বদিও ছিল, বদি আরো পরে জয়েন করো আগে। বদিদের ঘটনাটা ভিন্ন। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির প্রথম যে 4 জন জয়েন করে সেটা 28 জন ওরা জয়েন করে কিশোরগঞ্জে। সেটি হচ্ছে গিয়ে আশফাকুস সামাদ, বদিউল আলম, মাসুদ ওমর এবং শহীদুল্লাহ খান বাদল। এরা 4 জন ইউনিভার্সিটির প্রথম এরা জয়েন করে 28 তারিখ সেকেন্ড বেঙ্গল থেকে তারা আবার ফেরত আসে। সেটা ভিন্ন ঘটনা। বাট ওয়ার্ল্ড ব্যাংক টিম তখন ইন্টারকন্টিনেন্টালে থাকে, আর এখনকার ইন্টারকন্টিনেন্টাল তখনকার ইন্টারকন্টিনেন্টালের মধ্যে অনেক তফাৎ। তখন বুঝিনি 17 জন কেন। 17 জন বলেছে তো 17 জন মায়ায় অনেক কজনই আছে, অনেকের নামই ভুলে গেছে, বেঁচে অনেকেই মারা গেছেন এখানটায়। সাইদ মারা গেছেন যেরকম। তো মুনির চৌধুরী সাহেবের ছেলে ভাষণ, আর ঢাকার থেকে মুনির চৌধুরী সাহেবের শ্যালক বাদল ভাই বলতাম, উনি ক্যামেরাম্যান FDCর। উনি এখনো বেঁচে আছেন, ভূতের গলিতে থাকেন। আর কামরুল হক স্বপন। তো সেদিনকার ঘটনাটা সোজাসুজি চলে যায়, তাহলে সুবিধা হবে। আমরা অনেক কিছু করলাম। অনেক কিছু করার মধ্যে অরিজিনালি আমরা প্ল্যান করেছিলাম 7 তারিখে ঘটনাটা ঘটাবো। 7 তারিখে এখনকার যে রাস্তাগুলো দেখছেন এখন এই তেজগাঁর ভেতর দিয়ে, মানে হোলির ক্রসের সামনে দিয়ে কিন্তু আগে যেতে হতো। ওই হোলির ক্রসের সামনে দিয়ে তেজগাঁ স্টেশনের সামনে দিয়ে, তারপরে এই ভিতর দিয়ে তেজগাঁর ভিতর দিয়ে
গুলশানে যেতে হতো। এখনকার মতন যেটা দুইটা আছে, ওই মহাখালী দিয়ে ঢোকা বা না। কামাল আতাতুর্ক দিয়ে ঢোকা, তখনও এটা হয়নি। কামাল আতাতুর্ক তো কিছুই হয়নি, মহাখালীটা কাঁচা রাস্তা। তো বেসিক্যালি এই রাস্তাটাই নেওয়া হতো। তো এই 7 তারিখে এই ভাষণকে নিয়ে যখন আমরা গেলাম, যে প্রথম গাড়ি হাইজ্যাক করতে হবে। তো মজার ব্যাপার হচ্ছে, ভাষণ যে গাড়ি দেখি হয় বলে যেটা আমার বাবার বন্ধুর গাড়ি, ওটা আমি চিনি, আমার বন্ধুর ভাই চালাচ্ছে। এরকম করতে করতে 1.5 ঘন্টা চলে গেছে মেজাজ খারাপ হয়ে। ওই তোমাদের টেলিভিশনে যে প্যাক করো না, লেটস প্যাক, ফেরত আসছি। আইসে বলছে যে ওটা নেওয়া হবে না। ওকে বলছে যে হাতির পুলের উপরে, তখন এখন তো দেখতে পাবেন না, ওই সাবস্টেশনটা ওখানে দাঁড়িয়ে, হাতির পুল, ওই তেল দিয়ে ট্রেন যায়, বলছে ওখানটায় দাঁড়ায় দেখতে, রেকি করতে, কারণ আমরা কোনো এক সময় উই উইল হ্যাভ টু ব্লো আপ দিস এই সাবস্টেশনগুলো। অ্যান্ড তারপর আমরা 9 তারিখে গেছি, আমি, মায়া, জিয়া, আলী আহমদ জিয়াউদ্দিন, চাষি জিয়া যাকে বলি, স্বপন, আর গাড়ি চালাচ্ছিলেন এই বাদল ভাই। কেননা পরিচয় করিয়ে দেয় ভাষণ যে আমার মামা হন, এবং মুনির চৌধুরী সাহেবের শ্যালক, অপূর্ব গাড়ি চালাতেন। তো আমার বাবার গাড়ি একটা ট্রাম্প হ্যারেল্ড ছিল। সো এটা আমরা 9 তারিখে, আপনারা জানেন যে ডাটসান 1000 তখন কেবল বেরিয়েছে, নতুন গাড়ি, গ্রিন, আদমজির গাড়ি, উই পিকড ইট আপ। অ্যান্ড তারপরে আমরা এসে অ্যাকশনটা করি। আমার ধারণা হচ্ছে যে আমাদের কপালটা বোধহয় খুবই ভালো ছিল, বিকজ তখনকার দিনে সরকারি গাড়ি ছিল পূর্ব পাকিস্তানে, শেভলেট নোভা, কালো গাড়ি, শেভলেট গাড়ি। এই টয়োটা আর এই যে আজকাল এমপি সাহেবরা চড়েন প্রাডো বা মিৎসুবিশি, এগুলো কিছু ছিল না, ওই শেভলেট ছিল। আর যদি উঁচু পর্যায়ের কেউ আসেন তাহলে শেভলেট ইম্পালা, সাদা গাড়ি, অনেক লম্বা। তো আমরা বাদলের বাসাটা ছিল সিদ্ধেশ্বরীতে। তো আমরা ঠিক 7টা, 7:30টার দিকে উই কেম ইন টু অ্যান অ্যাকশন। তো ওর বাসার থেকে যখন বেরোই, আর এখনকার শেরাটন বা এখনকার আবার ইন্টারকন্টিনেন্টাল হচ্ছে, রেনোভেশন হচ্ছে, এই গাছের সামনে, ওই যদি আমরা পশ্চিম দিকে তাকাই, একটা বিল্ডিং এখনো 45 বছরে বদলায় নাই, অনলি ওয়ান বিল্ডিং। তার বাকি সব বদলে গেছে কিন্তু ঢাকা শহরে। সেটা হচ্ছে ওখান থেকে দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকালে সাকুরা দেখা যাবে। ওই সাকুরা বিল্ডিংটা এখনো কিন্তু 2 তলা আছে, আর বাকি সব স্ট্রাকচার কিন্তু বদলে গেছে। আমরা যখন আসি, দেখি দেওয়াল, 2.5 ফিট দেওয়াল, এর উপরে অনেক যারা পাকিস্তানকে নিয়ে চিন্তা ভাবনা করছে, মানে খুব আনন্দে আছে, তারা খুব তালি দিচ্ছে। আমরা এসে রাস্তার উপরে গাড়ি রাখলাম, খেয়ালই করলো না। ওদিক থেকে দেখি, উল্টো দিক থেকে দেখি জিপ আসছে, জিপের পেছনে কালো শেভলেট গাড়ি, 001 হচ্ছে ডিসেল গাড়ি, ঢাকা ক 001, মানে তখন কিন্তু বাংলা শুরু হয়ে গেছে, 001 ডিসেল গাড়ি। তারপর আরও এক শেভলেট, মাঝখানে একটা সাদা শেভলেট ইম্পালা। তো আমরা বুঝলাম যে ঠিক আছে, এটাই হয়তো ভিআইপি হবে। তো আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি কিছু না, গ্রেনেড, স্বপনের কাছে পিস্তল। আমরা জানি না ভিতরে কারা কি আছে, তবে উনি 3-4 দিন ধরে রেকি করে দেখলাম যে না, মোটামুটি বাইরের থেকে লক করলে ঠিক হবে, অত বেশি ভিতরে যেতে হবে না। তো এখনকার পোস্ট যেটা, এখনকার যেটা আউট দরজা, ওটাই কিন্তু ইন দরজা। এবং ওই পড়ছে, গাড়ি ঢুকছে, সন্ধ্যা 7:30টার দিকে হবে, জুন মাসের 9 তারিখ। জিপ চলে গেল, গাড়ি খালি। বাদল ভাই গাড়ির মধ্যে গাড়ি চালাচ্ছিলেন, গাড়ি স্টার্ট দেওয়া, কিন্তু পাশে রাখা, ফুটপাতের পাশে। আর ওখান থেকে কিন্তু একটা ওয়াকওয়ে আছে, যেটা পড়ছে সোজা যায়। পেছনে আমি,
এক পাশে, মাঝখানে জিয়া, আর এক পাশে মায়া। তো আমরা যখন নামলাম গাড়ির থেকে, জিয়া নেমেই গ্রেনেড লব করলো এক, তারপরে হয় আমি না হয় মায়া, আমি জানি না, বলতে পারবো না, যে কেউ একজন, 2, মায়া 3, তারপরে জিয়া আর একটা করলো। এই যে এই 8 সেকেন্ড, কিন্তু 16 সেকেন্ড এই এরকম কিছু হবে, দেখি সাদা গাড়ি পড়তে চলে আসছে। জিয়া যেটা মারলো সেটা ঠিক ওই সাদা গাড়ির কোথাও কাজ খোলা ছিল, ভিতরে পড়লো, দেখলাম গাড়িটা ধাপ করে একটু উঠলো, নাড়া দিয়ে উঠলো, আবার পড়ে গেল। সো আমরা ভাবলাম যাক আমাদের কাজ শেষ। কিন্তু এরপরে যে বাস্ট হচ্ছে সেগুলো টের পেলাম। কিন্তু আমরা যখন গাড়ি ঘুরিয়ে আবার সাকুরার সামনে যে গাড়ি ঘোরাতে হয়, যখন আবার ফেরত আসলাম সেটা এই পাশ দিয়ে, আমাদের দায়িত্ব যে আমরা আবার মতিঝিলের দিকে যাব। ওকে, তো জাফর ইমাম, আপনি ফাইনাল অফেন্সিভের কথা বলেন। ডিসেম্বরে যখন 6 ডিসেম্বরে তো ফেনীকে আপনারা মুক্ত করলেন, হানাদার বাহিনী মুক্ত করলেন। ওই আগের দিনগুলোতে আপনাদের প্রিপারেশন, মিলিটারি প্রিপারেশন, কারণ এখন আমরা যখন শুনি আমাদের দেশে এমনকি বিদেশেও সেই ফেনী বিলোনিয়ার যে সম্মুখ যুদ্ধ বা গেরিলা ওয়ারফেয়ার, এটা এখন একটা সাবজেক্টে পরিণত হয়েছে। এবং যে ভ্যালিয়েন্ট যে ফ্রিডম ফাইটার্স আপনাদের সঙ্গে ছিল, আপনারা যে একটা কালেকটিভ একটা এফোর্ট দিয়েছেন, সেই সময়টার কথা একটু বলুন। আমি সংক্ষেপে বলবো, জি যেটা আমি আগে বিবরণ দিচ্ছিলাম, জি ফার্স্ট ব্যাটল অফ বিলোনিয়া, এখানে আমরা অল্টারনেট পজিশনে, কারণ চারিদিকে ভারতীয় সীমান্ত দ্বারা বেষ্টিত এই পকেটটা, 3টি উপজেলা। আমরা শহরের উপকণ্ঠ থেকে উইথড্র করে যখন আমাদেরকে বলা হলো দেন, কারণ তখন যুদ্ধ কয় বছর চলবে, কয় মাস চলবে জানতাম না। তো এখানে তারা একটা সুইসাইডাল মিশন চারিদিকে ঘেরাও করে ফেলেছে। তো আমরা অল্টারনেট যেখান থেকে পারছে অল্টারনেট পজিশনে চলে গেলাম। পরবর্তীতে আমরা মুহুরী নদীর পারে আবার ডিফেন্স দিলাম, তাদেরকে ঢুকতে দিলাম যে আসো, উই ইনভাইটেড। কারণ এখানে যদি আমরা এটা ধরে রাখতে পারতাম, তাহলে আমার কমান্ডার খালেদ মোশাররফ বলেছিল যে বাংলাদেশের স্বাধীনতা সরকারের হেডকোয়ার্টার এখানে হওয়ার কথা ছিল। কিন্তু তারা যেহেতু একটা মর্যাদার লড়াই ছিল পাকিস্তানের জন্য আর আমাদের জন্য, মর্যাদার লড়াই, ফেনী বিলোনিয়া যুদ্ধ, তো তারা ঢুকে পড়লো তাদের পুরো ব্রিগেড নিয়ে। আমরা পাশে মুহুরী নদীর পারে আবার ডিফেন্স দিলাম কয়েক সপ্তাহের মধ্যেই। নিয়ে আমাকে এরকম টাস্ক দেওয়া হলো, ইন্ডিয়ান জেনারেল হীরা টুক ওভার এই অপারেশনটা সেই করবে উইথ দ্য হেল্প অফ মাই কমান্ডার খালেদ মোশাররফ। তারা আসতেন দুজনে, আমার সাথে আলাপ করলেন, আমার অফিসাররা আমার সাথে ছিল। তখন কিন্তু অফিসার আবার আমার বেড়ে গেল, আমার সাথে ইমাম, এরাস ছাড়াও মিজান, মেজর দিদার, দুর্ধর্ষ অফিসাররা, এবং আসলো হেলাল মুর্শেদ, বর্তমান মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান, বীর বিক্রম, এদেরকে আমার অধীনে ন্যস্ত করা হলো। এবং আমাকে খালেদ বললো যে তুমি ফার্স্ট ব্যাটল অফ বিলোনিয়াতে যারা সাবসেক্টরে ছিল এবং ফোর্সেস, ইপিআর, বিডিআর, পুলিশ, আর্মি এবং সশস্ত্র বাহিনীর লোক ছিল, এদেরকে আলাদা করে 10 বেঙ্গল রেস করে ফেলো। আসলে আমরা যে যুদ্ধটা প্রথম ব্যাটল করতেছিলাম, ওটা কিন্তু আমরা 10ম বেঙ্গল রেজিমেন্টের নিউক্লিয়াস, এটা কিন্তু সাবসেক্টর, এটা ওই আদলেই কিন্তু আমরা যুদ্ধটা করতেছিলাম। ওই আদলেই কিন্তু আমরা 10 বেঙ্গল হবে, আমাকে আগে থেকে একটা ব্যাটালিয়ন রেস করতে হবে, খালেদ আমাকে কমান্ডার বলে রাখছিল। তো যাই হোক, আমরা এখানে 10 বেঙ্গল এবং সাবসেক্টর দুইটা নিয়ে যখন আমি জেনারেল হীরা সহ খালেদ সহ আমরা তাদের 23rd মাউন্টেন ডিভিশনে বসলাম ইন্ডিয়ান হেডকোয়ার্টারে, ফাইনাল ব্রিফিং। বললো দেন ঠিক আছে, পরশুরাম এবং চিতলিয়া, এই দুইটা ঘাঁটিকে আমরা রাতের অন্ধকারে ভোর হওয়ার আগে ঘেরাও করে ফেলতে হবে। দুইটা ঘাঁটি তাদের এই 1 মাইলের ব্যবধানে, 1-1.5 মাইলের ব্যবধানে। আমরা প্রায় রেকি করতে 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 আমরা প্রায় 1.5 মাস সময় লেগেছে, কারণ ইট ওয়াজ আওয়ার ফাইনাল ব্যাটল, সেকেন্ড ব্যাটল অফ বিলোনিয়া। এটা ব্যাটল অফ ইনফিল্ট্রেশন, এটা সুইসাইডাল মিশন। ওয়ান্স ইউ গো ইনসাইড অ্যান্ড ঘেরাও দেম, অ্যান্ড ভোরে যদি তারা ভোরের আগেও যদি তার পেয়ে যায়, আমরা সবাই ডেস্ট্রয় হয়ে যাব। তা আমরা ট্রেনিং এই 1-1.5 মাস শুধু আমরা গেরিলা ওয়ারফেয়ার চালাচ্ছি পুরো জেলাতে, পাশাপাশি এখানে প্রিপারেশন নিচ্ছি উইথ দ্য হেল্প অফ ইন্ডিয়ান আর্মি। আমার সাথে তারা 2nd রাজপুত, 3rd ডোগরা অ্যান্ড 8 বিহার অন কল ছিল ফর দিস অপারেশন। আমি জেনারেলকে বললাম নো নিড, ইউ গিভ মি অ্যানাদার ব্যাটালিয়ান ফ্রম আদার সেক্টর। তখন শফিউল্লাহ সেক্টর থেকে, জেনারেল শফিউল্লাহ সেক্টর থেকে হেলাল মুর্শেদ আসলো, একটা কোম্পানি নিয়ে 10 বেঙ্গল জয়েন করলো আমার অধীনে। তখন আমরা 5 নভেম্বর ডিসাইড করলাম, এতদিন আমাদের গেরিলা ওয়ারফেয়ার চলছিল, এমবুশ চলছিল, রেড চলছিল, ফেনীর উপর দিয়ে যেন তারা বাড়তি সৈন্য সামন্ত এবং সরঞ্জাম না নিতে পারে, এই জন্য 14 গ্রামে আমরা বর্ডার কাছে, 14 গ্রাম কিন্তু বর্ডার থেকে 800-900 গজ দূরেই অনেক পয়েন্টগুলো, হাইওয়েজ। আমরা সেখানে রেড কন্টিনিউ করেছিলাম এবং এই রেডে মেজর ইমামুজ্জামান অ্যান্ড আদার্স দে পার্টিসিপেটেড। আমরা 5 নভেম্বর প্রিপারেশন কমপ্লিট করার পরে
আমরা মুহুরী নদী ক্রস করে কিন্তু ওদের ডিফেন্সে ঢুকতে হয়, মানে এনিমি মুহুরী নদী ক্রস করার অর্থ হচ্ছে আপনি এনিমি পজিশনে চলে গেছেন, ইউ আর আন্ডার দেম, ওকে, আন্ডার দেয়ার ডিসপোজাল, দে ক্যান ফিনিশ ইউ। জি, আমি এখানে প্রায় 3000 ফোর্স, 10 বেঙ্গল এবং গণযোদ্ধা সব নিয়ে আমরা আগে 1.5 মাস ট্রেনিং নিলাম। 3000 হবে প্রায়। আমরা এই ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মুহুরী নদী কোথায় হাঁটু পানি, কোথায় বুক পানি। জেনারেল হীরা ওয়াজ স্ট্যান্ডিং। খালেদ মোশাররফ আসতে পারে না বিকজ 22 অক্টোবরে হি ওয়াজ ইনজিউর্ড ইন সালদা নদী। এই জন্য আমার কমান্ডার আসতে পারে না। জেনারেল হীরা অ্যান্ড অল অফিসার্স, ইন্ডিয়ান অফিসার্স, তারা আমাদেরকে টাটা দিয়ে বাইবে করে জাফর ইমাম, লেটস গো হেড, গো ফর দ্য অপারেশন। তা আমরা রসিকতা করে বললাম উই আর গোয়িং ফর সুইজারল্যান্ড মিশন, সি ইউ, দেখা হয়তো হবে না। তা আমরা এগুলো নিয়ে নদী ক্রস করলাম। নদী ক্রস করে তখন শীতের হাওয়া, শীতের দিন ছিল, অন্ধকার রাত, বিজলি চমকাচ্ছিল। আমরা হিমেল হাওয়া, পিচ্ছিল রাস্তা, আমরা আগে থেকে ট্রেনিং দিয়ে রাখছি, একটা আওয়াজ যেন না হয়, কেউ কাশি যেন না দেয়, কোনো আওয়াজ কেউ করতে পারবো না। এতগুলো ফোর্স কেউ কোনো আওয়াজ করে নাই। এই পিছিয়ে যখন বিজলি চমকাইতো তখন সবাইকে আগে থেকে বলা হচ্ছিল তোমরা না, কাশ না, শুধু স্টেড স্টিল, মুভ করবে না, তাহলে দূরে থেকে বুঝে দেখা যাবে। আর যদি দাঁড়িয়ে থাকো তারা গাছ মনে করবে, তারা 1 মাইল দূরে, 1.5 মাইল দূরে আছে, মানে গাছপালা। তো যাই হোক, আমরা ক্যাম্পলেজ ওয়েতে যাচ্ছিলাম, রুট দিয়ে যাচ্ছিলাম। আমরা 5 নভেম্বরে ঢুকে ওদের ঘেরাও করে ফেললাম। চিতলিয়া ঘাটি আর 1.5 মাইল দূরে, 1 মাইল দূরে পরশুরাম ঘাটি, 2টা ঘাটি আমরা চারিদিকে ডিফেন্স পেলাম এবং পরীক্ষা খনন করে আমরা বসে গেলাম। সকালে ভোরে তারা টার পায় নাই, আমরা দেয়ার ঘেরাউট। পাকিস্তান আর্মি কিন্তু আবার ফুলগাজী ফেনীতে ছিল রিইনফোর্সমেন্টের জন্য, আর ফুলগাজীতে একটা ঘাটি ছিল। আমরা 10 আমরা এখানে ঘেরাও করার পর তারা আমাদেরকে সকালে ভোরে আমাদের ভুলের জন্য, আমাদের এয়ার আহমেদ, শহীদ এয়ার আহমেদ বীর বিক্রম, সে প্রথম ফায়ার ওপেন করে বসলো। যখন ট্রলি জেনারেল লোধি, ক্যাপ্টেন লোধি 4-5 জন সিপাহী নিয়ে একটা ট্রলি নিয়ে, রেলওয়ে ট্রলি নিয়ে, রেল লাইন ছিল আপ টু ফেনী বিরোনিয়া, ওদের দিকে আগাচ্ছিল, চিতলিয়া থেকে পশ্চিম যাচ্ছিল। এর মধ্যে সে জয় বাংলা স্লোগান দিয়ে সবাই ওকে অ্যাটাক করে বসলো, ফায়ার ওপেন করে বসলো। এবং সে তখন তারা সবাই মারা গেল, ওই ট্রলিতে ঢুলে পড়লো। এয়ার আহমেদ তার উত্তেজনা রাখতে পারে নাই। আর 2-1 জন সে এয়ার আহমেদ ওই অফিসারের ড্রেস নেবে, পিস্তল নেবে, যে ট্রলির দিকে দৌড়াচ্ছে। ওই এর মধ্যে একটা বুলেট এলএমজি ফায়ার আসলো চিতলিয়া থেকে, সেখানে শহীদ হলো সে। এই তারা জেনে গেল আমাদের, আমরা এখানে দেয়ার ঘেরাউট, 2 পক্ষের তুমুল গোলাগুলি চললো, যুদ্ধ চললো। এর মধ্যে তারা এটা সকালে থেকে সারাদিন চললো। সেখানে পুরো এলাকাতে তখন বারুদের গন্ধ, 2 দিক থেকে শুধু স্মল ফায়ার না, আপনার রকেট লঞ্চার থেকে নিয়ে অল, এবং আর্টিলারি শেলিং আমরা দূরে করতেছিলাম। কিন্তু তারা আর্টিলারি শেলিং করতেছিল না, আমরাও আর্টিলারি শেলিং, তখন আমি অন কল আনি নাই আর্টিলারি, কারণ আমরা কম দূরত্বে সবাই। তাদের আর্টিলারি শেলিংটা তাদের বা আমাদের উপরে পড়তে পারে, তাদের উপরে পড়তে পারে। সো আর্টিলারি ফায়ারিং হচ্ছিল না। একদিন এখানে চলে গেল। পরের দিন 6 তারিখে তাদের এয়ারফোর্স আসলো, মিগ 21, মিগ না তো F-86, 4টা আমাদেরকে স্ট্রাইভিং করতে শুরু করলো, মানে লো ফ্লাই করে করে। সেকেন্ড ডে এটা সারাদিন চলে গেল তুমুল 2 পক্ষের। থার্ড ডে এটা করতে করতে প্রায় 8 তারিখ 9 তারিখ চলে গেল। 9 তারিখ পর্যন্ত আমার মুখামুখি ফাইট চলতেছিল। 9 তারিখে উই ডিসাইডেড টু অ্যাটাক দেম, 9 তারিখ রাত্রে, উইথ এ ডোগরা ব্যাটালিয়ান। যেন হীরা বললো দেন ওকে ইউ টেক দি হেল্প অফ ডোগরা ব্যাটালিয়ান, 10 বেঙ্গল ডোগরা ব্যাটালিয়ান, গণযোদ্ধারা। আমরা পরশুরাম অ্যাটাক করবো, চিতলিয়া তো তারা অলরেডি ঘেরাউট আছে, তারা পালাবে। এর মধ্যে আমরা ওই 9 তারিখের দিনের বেলায় একটা মিগ F-86 একটা এরা করলো কি, আমরা বললো স্যার আমাদের এলএমজি দিয়ে হবে না, এমএমজি আছে মোটা, বুলেটে মোটা, বলে আমরা ওই কাঠের বানাবো, এটা কি বলে, 2 গাছ কেটে ক্রস স্ট্যান্ড বানিয়ে ওটার মধ্যে এমএমজি ফিট করছে। অ্যান্ড থ্যাংক গড অ্যান্ড গুড লাক ফর আস, আমার জেনারেল হীরা ওয়ার্ল্ডসে বলতেছে জাফর ইমাম ওয়েল ডান, ইউ হ্যাভ হিট ওয়ান। একটা কিন্তু তখন ধোঁয়া নির্গত হচ্ছিল একটা থেকে, F-86 থেকে, বলে এটা ভূপাতিত হয়েছে লাকসামের ইয়েতে গিয়ে। তো আমাকে বলে দেন এটা আমাদের জাদুঘরে আসতেছে, এটার ধ্বংসাবশেষ আমাদের মুক্তিযোদ্ধা জাদুঘরে আসবে। তো আমাকে বলে দেন ওয়েল ডান, দিস দ্যাট। তারপর আমরা পরের দিন সকালে, এটাই শেষ করে দিচ্ছি, পরের দিন সকালে উই অ্যাট্যাক ওই ডোগরা ব্যাটালিয়ন, 10 বেঙ্গল, উই অ্যাট্যাক পরশুরাম এবং তাদের আশেপাশে যে এগুলো, সেখানে একটু খণ্ডযুদ্ধ হলো। আমরা যখন পুরো এলাকা সার্চ করলাম, তখন ধান ক্ষেতের মধ্যে কারো পা নাই, কারো হাত নাই, কাতরাচ্ছিল। আর
বাকিরা আর ধান ক্ষেতের মধ্যে একটু পানি ছিল, ওগুলো রক্তাক্ত হয়ে গেছে। অনেকের চুল গাছে ঝুলছে, জি মাথা ঝুলছে, ওই যে এগুলো হেভি আর্টিলারি শালিংয়ে। জি। কারণ আমরা অ্যাটাক করার আগে আমাকে হীরা বলেছিল যে হোয়াট ইউ ওয়ান্ট, ইউ ওয়ান্ট হেভি আর্টিলারি অর লাইট? আচ্ছা নো হেভি। তো হেভি আর্টিলারি কারেকশন দিয়ে দিলাম আমি। প্রথমে আমার বললো ওকে ফার্স্ট শেল ইজ গোয়িং। তো এটা 800 গজ দূরে পড়ছিল, তাহলে যে কারেকশন দিলাম 800 শট, তারপর সেলভো ফায়ার 18 গানস টোটালি ধূলিসাৎ করে ফেললো। আমরা যখন অ্যাটাক করতে তারা অ্যাটাক করলাম, কিন্তু আমরা আমাদের সাথে খান্ডযুদ্ধ খুব একটা সিরিয়াস হয় নাই। তারা প্রায় সবাই নিহত না, তারা সবাই নিহত না, আর তারা অনেকে ক্যাজুয়ালিটি হয়েছে। আর আমাদের সাথে খণ্ডযুদ্ধ তারা অনেকে মারা গেছে, 30-40 জন। আর 70 জন, 2জন অফিসার, 72 জন, 2জন অফিসার, 72 জন জীবিত সোলজার। 10 নভেম্বর পুরো বাংলাদেশে, 16 ডিসেম্বর পাকিস্তান আর্মি সারেন্ডার করেছিল রেস কোর্সে। তার আগে পুরো বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম সারেন্ডার কিন্তু বিলিয়ার যুদ্ধে 10 নভেম্বর 2 জন অফিসার, 70 জন সিপাহি আমাদের কাছে 10 নম্বর সারেন্ডার করে। এরা তাদেরকে আমরা ইন্ডিয়াদের কাছে হ্যান্ড ওভার করি। তখন তারা কাকুতি মিনতি করে বলছিল স্যার ওদের তারা, আমি যখন পরিচয় দিলাম আমি পাকিস্তানে ছিলাম, স্যার আমাদের হিন্দুকে মাত ভেজো। তাহলে তোমরা যুদ্ধ করলা কেন? আমাদের বলা হয়েছে তোমরা আমরা নাকি সবাই হিন্দু হয়ে গেছি। তো যাই হোক, অনেক তাদের সাথে অনেক কথাবার্তা বলে তারা হ্যান্ড ওভার করলাম। এটা আমাদের বিরাট সফলতা এই যুদ্ধে। এখানে এই জন্য এটা বলে শেষ করবো, 10 ডিসেম্বর আমরা এটা মুক্ত করলাম, চিথল ইয়ান পরশুরাম। এরপরে ফেনী মুক্ত করতে আমাদের কদিন লাগলো? 26 দিন। 6 ডিসেম্বর ফেনী ঢুকলাম আমরা। না, এটা এক সেকেন্ড, 6 ডিসেম্বর ফেনী ঢুক, এই 26 দিন কি করলাম আমরা? 26 দিন আমরা ফেনীর দিকে ধাবিত হলাম, মুভ করলাম। খণ্ড যুদ্ধ চললো, পরশুরাম, মুন্সিরহাট, পাঠাননগর। ফেনীর উপকণ্ঠে যখন যাই তখন তারা পালাচ্ছিল, ফেনী খালি করতেছিল, তখন পালাচ্ছিল। এই 26 দিন আমরা এদের সাথে, এর মধ্যে আমাদের 109 জন শহীদ হয়। আমাদের ইন্ডিয়ান আর্মির প্রায় 100-এর উপর শহীদ। তাদের তো একটা, আমার সামনে নীলক্ষী ব্যাটালে যেমন পরশুরাম অ্যাটাক করি, ফুলগাজী অ্যাটাক করি আমরা, ওই অ্যাটাকের পরে ইন্ডিয়ান 37 সোলজার্স আমার সাথে গোর্খার দাঁড়িয়েছিল ও দূরে, আমরা অবজার্ভ করতেছিলাম। মানে নিমিষে শেষ হয়ে গেল 37 সোলজার্স। আমরা বলি ইন্ডিয়ান আমার সমান প্রায় আমাদের শহীদ এই যুদ্ধে। তো এই যুদ্ধটা আমাদের ইতিহাসে, ওই জন্য বললাম আমরা কিন্তু ফেনীর উপর দিয়ে আমরা তাদেরকে যেতে দিই নাই, বাড়তি সৈন্য রাসদ প্রচার করতে দিই নাই। আমরা আসলে খুবই মানে ইন্টারেস্টিং এই অর্থে বলবো যে খুবই হৃদয়গ্রাহী আপনি বর্ণনা দিচ্ছিলেন, সেই দিনগুলো জীবন্ত ফুটে উঠছিল। কিন্তু সময়ের সংক্ষিপ্ততা আছে, এই কারণে হয়তো আরও লম্বা আলোচনায় যেতে পারছি না বা শুনতেও পারলাম না পুরো ইয়েটা। আমাদের আগ্রহ আছে শোনার। হাবিবুল আলম, আমরা শেষের দিকে আসলে আপনি বই লিখেছেন ব্রেভ অফ হার্ট, এটা একটা তর্জমা আমার সামনে আছে, বাংলা অনুবাদ। এখানে আপনি লিখেছেন যে একজন ভারতীয় কর্নেল দেশপান্ডে তার স্মৃতিতে এসে লিখেছে যে পাকিস্তানিদের মনোবল কেন সর্বনিম্ন স্তরে এসে ঠেকেছে তা উপলব্ধি করা তেমন শক্ত কোনো কাজ নয়। লাউডস্পিকার, প্রচারপত্র আর বেতার বার্তায় ভারতীয়র একটি সহজ সরল বক্তব্য অবিরাম বলে চলেছে, আর সেটা হলো মুক্তিবাহিনী আপনাদের ধরে ফেলার আগে আপনারা এখনই আমাদের কাছে আত্মসমর্পণ করুন। এটা লিখেছে দি সানডে টাইমসের করেসপন্ডেন্ট হেনরি ব্রান্ডন, 12 ডিসেম্বর 1971। আপনার বইতে এটা আপনি কভার করেছেন। এটি জাস্ট এই স্মৃতিটা শুনে আমরা শেষ করবো এই অনুষ্ঠানটা যত সংক্ষেপে। আমাকে 2 মিনিট দেবেন না লাস্টে? হ্যাঁ, অলমোস্ট উই আর মানে ক্লোজ টু। 1 মিনিট দেবেন? জি না, আমি খুব সংক্ষেপে বলি। এটা দেওয়ার পরে কিন্তু আর বলার আমার খুব যে একটা বেশি কিছু আছে তাই না। ইসি ওরা যখন টের পেল যে বাংলাদেশ আর্মি ফর্টিফাইড হয়ে গেছে, খালি তাই না, একদিক থেকে মানে রেগুলার ফোর্সেস আর একদিকে গেরিলা ফোর্সেস যখন দুদিক থেকে আসে, তখন যে কোনো আর্মির মনোবল ভেঙে যায়। বিকজ তারা তো কোন দিকে সামাল দিবে। এবং আমাদের যে দায়িত্বগুলো ছিল আমার মনে হয় মোটামুটি আমরা পালনই করেছি এবং ভালো মতনই করেছি। যার জন্য আপনারা জুন মাসের 9 তারিখে বিবিসির থেকে শুনেছেন, অস্ট্রেলিয়ান রেডিওর থেকে শুনেছেন। 9 তারিখেরটা ভয়েস অফ আমেরিকা বলে নাই, তবে অল ইন্ডিয়া রেডিও যেরকম ধরেছে সেরকম বিভিন্ন যখন অ্যাকশনগুলো ঢাকা শহরে করার মুখ্য উদ্দেশ্য ছিল পৃথিবীকে জানান দেওয়া। সেটা এখন টের পাচ্ছি। তখন যত যাই বলি না কেন, এখন পরশুরামের যুদ্ধ হচ্ছে, এটা খবরটা আসতে আসতে 2 দিন লাগে। আর ঢাকারটা বিবিসি টিবিসি একটা কিছু হইলেই
কুইকলি হয়ে আধা ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন করে 7:30 8টা নিউজ বিবিসিতে ধরে ফেলেছে যে রাস্তায় দের ইজ এ স্ট্রিট ফাইট। তো খালেদ মোশাররফ স্ট্র্যাটেজিক যদি প্ল্যানিং যদি বলেন, আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য ভেরি ফাইনেস্ট অফিসার্স যে এই স্ট্র্যাটেজিগুলো তুলে ধরেছেন। এবং অধিনায়ক হিসেবে ইজ ওয়ান্ডারফুল, নির্দ্বিধায় আমি বলতে পারি। আরেকটা কমেন্ট আপনি যদি আমি আসছি জনাব জাফর ইমাম, সেটা হচ্ছে যে আমরা মানে ইন দ্য ওয়েক অফ 45 ইয়ার্স অফ আওয়ার ভিক্টরি, আমরা আপনার কি উপলব্ধি হয় নতুন জেনারেশনের কাছে একজন ভ্যালিয়েন্ট মুক্তিযোদ্ধা হিসেবে, একজন কমান্ডো হিসেবে, একজন গেরিলা কমান্ডার হিসেবে, একজন ক্র্যাক প্ল্যাটুনের একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে আপনি কি মেসেজ দিতে চান, কি বলতে চান? না আমার এটা কিন্তু খুব সহজ। জি, এই যে বলে যে কি অভিভাবক, কি চিন্তা, একবার চিন্তা করে দেখেন তো আপনি কি ভাষায় কথা বলছেন, বা আমি আপনার সঙ্গে কি কথা বলছি, এই ভাষাটা কোথায় পাইতেন? যদি 16ই ডিসেম্বরে যদি আপনার কাছে এটা না আসতো, এটা তো বন্ধ হয়ে যেত। জি, তাই না? আজ আমি আপনি যেখানে আছি, আমরা ছিল না। যেই ভাষায় কথা বলছি, যেটা নিয়ে এত তোলপাড়, তো সেটা তো অর্জন হয়েছে না, সেটা অর্জন হয়নি। প্রজন্মের কাছে একটাই অনুরোধ, ভাষাটাকে যাতে ঠিক মতন ব্যবহার করে, ভাষাটা যাতে অপব্যবহার না হয়, এটাই আমাদের দরকার। লেখাপড়াটা একান্তভাবে দরকার, কারণ দেশটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। কেন জাফর ইমাম, লাস্ট 1 মিনিট ফর ইউ। 1 মিনিটে আসলে আপনারা এই সম্ভব এত না। কম সময় সম্ভব। আমাদেরকে ডাকা উচিত না সম্ভব। শোনার জন্য, এগুলা হয় না। আপনার যুদ্ধ সম্বন্ধে জানতে গেলে স্মৃতিচারণ করে আপনার সময় নষ্ট করা উচিত না। শোনেন, এখন আপনার প্রজন্মকে যদি আপনি মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করতে হয়, পুরো জাতিকে যদি মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ রাখতে হয়, কারণ এই দেশে যেদিন মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত হবে সেদিন এই দেশ আবার পাকিস্তানি ভাবদায় ফিরে যাবে। ইউ মাস্ট নো ইট। সো আপনি যে মেসেজের কথা বলছেন, এই মেসেজ যদি তাদের দিতে হয়, তারা সঠিক ইতিহাস জানতে হবে। আমি মনে করি সঠিক ইতিহাস হারিয়ে যাচ্ছে, কারণ আমরা এটা রিসার্চ করতেছি না, আমরা লালন পালন করতেছি না। আপনি সঠিক ইতিহাসে প্রজন্মকে না দিতে পারেন, তারা ধারণা করতে পারবে না, লালন পালনও করতে পারবে না। সঠিক ইতিহাস বলতে বুঝাচ্ছি, আজকে মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমরা সঠিক ইতিহাস আমাদের সিলেবাসে নাই, সঠিক ইতিহাস নিয়ে আমাদের কোনো গবেষণা নাই। সঠিক ইতিহাস জানার জন্য আজকে যদি বিকৃত ইতিহাস যদি প্রজন্ম জানে, সেটাই যদি ধারণা লালন পালন করে, তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে পারবেন না। এটা প্রধান কথা। আজকে দেখেন, মুক্তিযুদ্ধ সংজ্ঞা এখনও আমরা নির্ধারণ করতে পারি না কারা মুক্তিযোদ্ধা। কিন্তু আমি মনে করি যে ভাত পাকিয়েছে ক্যাম্পে, যে স্বাধীনতা সরকারের থিয়েটার রোডে কাজ করেছে, তারা মুক্তিযোদ্ধা। মুজিবনগর এমপ্লয়িজ, তারা মুক্তিযোদ্ধা। আমিও মুক্তিযোদ্ধা। মা বোনেরাও মুক্তিযোদ্ধা, যারা ঘর বাড়ি হারিয়েছে তারা মুক্তিযোদ্ধা। আমরা সবাই একই কাতারে মুক্তিযোদ্ধা, এখানে আমরা বিতর্ক করবো না। ইতিহাস যদি ধরে রাখতে হয়, আপনাকে মুক্তিযোদ্ধাদের শ্রেণী বিন্যাস করতে হবে। আপনি যদি কূটনৈতিক মিশন থেকে যদি ফ্রান্সে যদি আপনি মানে ছেড়ে পাকিস্তান এমবেসি ছেড়ে যদি বাংলাদেশ এমবেসি খুলে থাকেন, তা আপনার লেখাতে মুক্তিযোদ্ধা ব্র্যাকেট লেখা কূটনৈতিক। আপনি গান গেয়ে যদি উদ্বুদ্ধ করে থাকেন, লেখাতে মুক্তিযোদ্ধা শিল্পী। আপনি যদি ফুটবল খেলছে, জনের নেতৃত্বে ক্যালকাটাতে ফুটবল খেলে চাঁদা আমাদের মুক্তিযোদ্ধা চাঁদা তুলছে, তো লেখেন মুক্তিযোদ্ধা খেলোয়াড়, মুক্তিযোদ্ধা সহযোগী, যারা আমাদেরকে আশ্রয় দিয়েছে, বস্ত্র দিয়েছে, চিকিৎসা দিয়েছে ওরা। আর আমরা যারা সশস্ত্র মুক্তিযোদ্ধা, গেরিলা যুদ্ধ, এবং আমরা যারা সম্মুখ যুদ্ধের মুক্তিযোদ্ধা, গেরিলা যুদ্ধের মুক্তিযোদ্ধা, এই ইতিহাসটা কিন্তু কেন বলছি এই কথাটা, আজকে বাংলাদেশে আপনি খুঁজে দেখেন যারা মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সংগঠন চালাচ্ছে, এখানে আপনি সশস্ত্র মুক্তিযোদ্ধা খুঁজে পাবেন না। সেই জন্য ইতিহাসটা আপনি যদি শ্রেণীবিন্যাস করেন, যেটা বলো শ্রেণীবিন্যাসটা, আমি আহ্বান জানিয়ে সরকারকে আহ্বান জানিয়ে যাব যে মুক্তিযোদ্ধাদের অনতিবিলম্বে শ্রেণীবিন্যাস করলে, না হলে আমাদের দেখেন শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, ওনার মুক্তিযুদ্ধ চেতনাকে সমুন্নত রাখার জন্য তার সদিচ্ছার কোনো অভাব নাই, কিন্তু এগুলো বাস্তবায়ন হচ্ছে না। কোনো একটা কালো হাত কোথায় কাজ করে যাচ্ছে। আজকে বঙ্গবন্ধুর নামের উপরে, তার নেতৃত্বে এই স্বাধীনতা যুদ্ধ হয়েছে, নাহলে এই 9 মাসে এই দেশ স্বাধীন হতো না। আজকে সেই ইতিহাস আমাদের সিলেবাসে নাই। বঙ্গবন্ধুকে খাটো করা হচ্ছে, প্রকৃত ইতিহাসকে আমরা রিসার্চ না করে, লিপিবদ্ধ না করে। তাই বলবো, আমাদেরকে সঠিক ইতিহাস জানতে হবে, তাহলে আপনি চেতনা উদ্বুদ্ধ হতে পারবেন। না হলে কাহিনী শোনার জন্য এখন এত আগ্রহ কারো নাই, কারণ শুনে এখন অনেকে মুক্তিযুদ্ধ হয়ে গেছে। শুনে আমার এলাকাতে একজন বলতেছে, আমার চাইনিজ লেভেল ছিল আমার হাতে। চাইনিজ লেভেল তো এখানে ছিলই না, সে কোথায় ভাত পাকাইতো, সে কোথায় মুক্তিযোদ্ধা এবং কমান্ডার হয়ে গেছে। ধন্যবাদ। আজকে কর্নেল অবসরপ্রাপ্ত জাফর ইমাম বিক্রম, আসলে এই স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয়, তবু আমরা চাই যে এই স্মৃতিচারণগুলো অব্যাহত থাকুক এবং নতুন প্রজন্ম এই ফিল্ডটা পাক যে কত ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। ধন্যবাদ হাবিবুল আলম বীর প্রতীক।
স্টুডিওতে কষ্ট করে আসার জন্য। নিশ্চয়ই আবার সময় হবে আপনাদের স্টুডিওতে এসে আমাদের সঙ্গে কথা বলার। জি প্রিয় দর্শক, আজকের রণাঙ্গনের দিনগুলো এখানে শেষ করছি। দেখা হবে পরের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি অনলাইনে আপনি দেখতে পারেন। ভিজিট করুন www.ntvt.com।